ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান পর্বে আজ ভারতপ্রেমী এক বিদুষী নারীর কথা আমরা স্মরণ মনন করব। আমরা চিরকাল শুনে এসেছি বিভিন্নভাবে সংস্কার, ব্রাহ্মণ্য ধর্ম, জাতিভেদ প্রথা, পর্দানসীন প্রথায় নারীকে নরকের দ্বার বলা হয়েছে। নারীকে বলা হয়েছে তারা কোনোভাবেই ভারতবর্ষ কেন ঈশ্বর সাধনা কোনো কাজেই এগোতে পারবে না। এমনকি চলতি পথেও আজকের দিনে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীর দোরগোড়াতে দাঁড়িয়েও যখন এই ধর্মীয় সংস্কৃতি, সাহিত্য সমস্ত নবজাগরণ আমরা প্রত্যক্ষ করি, তখন আমাদের মধ্যে কখনো কখনো কেউ কেউ প্রশ্ন করেন, নারী শ্মশানে যাবেন, নারী পুরোহিতগিরি করবেন। কিন্তু সত্যি সত্যি আমাদের মনটা যে উদার নয় সেটা এই সমস্ত বাক্য আলাপেই বুঝতে পারা যায়। সংস্কার আছে, কিছু বিধিনিষেধ আছে, কিন্তু তার বলে কেউ কোথাও যেতে পারবেন না, মুক্ত মনে করতে পারবেন না তা নয়। ভারতবর্ষকে ভালোবেসে এমনই এক বিদুষী নারীর কথা আমরা আলোচনা করব। আসলে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে বিভিন্ন বিষয় নির্বাচন শুধুমাত্র জ্ঞানের বিকাশ নয়, মনের উদারীকরণ। আসলটি স্বামীজির কথা, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। কুয়োর ব্যাঙ নয়, সমুদ্রের ব্যাঙ হতে হবে। নিজের ক্ষুদ্র আমিটাকে বৃহৎ আমির সাথে মেলাতে গেলে চেতনাবোধের বিস্তার ঘটানো, এই হৃদয়ের বিস্তার, এই চেতনাবোধের বিস্তার যদি না আসে, তাহলে এই প্রার্থনা শুনে শুধু ভগবানের কাছে দেহি দেহি মম দেহি বা আমারটা দাও, আমারটা ভালো করে দাও, আমাকে সব ঠিক রাখো, এটি বললেই গণ্ডগোল। ঠাকুরের ধর্মমত সেজন্য অত্যন্ত গভীর। শ্রীরামকৃষ্ণকে যত দিন যায়, যত দিন যাবে, যত আধ্যাত্মিক সত্যের ভেতরে প্রবেশ করবেন, তত আমরা দেখতে পাবো বা আপনারাও দেখতে পাবেন যে এক অদ্ভুত আলো, সেটা উদারতার আলো, সেটা মুক্ততার আলো, সেটা স্বচ্ছতার আলো, সেটা হৃদয়কে প্রকাশিত হওয়ার এক অন্য বিস্ফোরণের আলো। এবং সেখানেই সেবা, জ্ঞান, কর্ম এগুলো যোগের মতন কাজ করবে। আমরা জানি যে রাজনীতিবিদ স্বামী যতীন্দ্রনাথ সেনগুপ্তের ইংরেজ স্ত্রী নেলি সেনগুপ্তা যেমন ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের আমেরিকান স্ত্রী লীলা রায় যেমন সাহিত্য রচনার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন, সেই রকমই আমাদের এক বাঙালি বিজ্ঞানী সাধক, যাঁর স্ত্রী এই বিজ্ঞানী স্বামীর সার্থক সহধর্মিণী ছিলেন। সেই বিজ্ঞানী স্বামীর কথা আমরা স্মরণ মনন করব, কিন্তু তার নাম আপনারা অনেকেই জানেন। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে তার বিশেষ পরিচয় রয়েছে। তিনি বিবেকানন্দ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা, যে বিবেকানন্দ ল্যাবরেটরি আলমোড়ায় অবস্থিত, সেই ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা বশিষ্ঠর সেন। আর তার বিদেশিনী স্ত্রী ছিলেন গাট্রু এমারসন সেন। এই গাট্রুড এমারসন আমেরিকার বিখ্যাত এশিয়া পত্রিকার অন্যতম সম্পাদিকা ছিলেন এবং তার বড় পরিচয় ছিল তিনি ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতা বিষয়ক কয়েকটি উচ্চ মানের গ্রন্থের রচয়িত্রী ছিলেন এবং স্বামীর বিজ্ঞান সাধনায় শক্তিদায়ী মনোরমা ভার্যা ছিলেন। ওই যে বারবার বলা হয় আমরা রূপং দেহি যশং দেহি যিশো জয়ী ভার্যাং দেহি বলি। কোন ভার্যাং? তাকে দেখতে সুন্দর ভালো হবে, তার মধ্যে অন্য গুণ থাকবে। সব থেকে যে ভার্যা দরকার, সে স্বামীর ধর্মের সাথে একমত, এক সুরে, একই যোগে যোগযুক্ত হবে, সেইটি সেখানেই তার শক্তি। এবং এই গাট্রুড এমারসন তিনি গান্ধীজি, দেশবন্ধু রবীন্দ্রনাথ প্রভৃতি প্রমুখ উজ্জ্বল ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছিলেন এবং স্বামীজির বেশ কয়েকজন বিদেশিনী শিষ্যা, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রাচীন সাধুদেরও তিনি স্নেহধন্যা ছিলেন। এই গাট্রুডের জন্ম হয় 1890 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ইলিনয়েসের অন্তর্গত লেক ফরেস্ট নামক স্থানে।
তার পিতার নাম ছিল অ্যালফ্রেড এমারসন। তিনি গ্রিক এবং ল্যাটিন ভাষার অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে তিনি শিকাগোর আর্ট ইনস্টিটিউটের ক্লাসিক্যাল বিভাগের কিউরেটরের পদে কাজ করেছিলেন। তার ঠাকুরদার কাজিন ছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত চিন্তাবিদ র্যালফ ওয়াল্ডো এমারসন। তিনি তার নিজের ভাইও একজন বিজ্ঞানী ছিলেন। এমন এক পারিবারিক ঐতিহ্যের অবদান গাট্রুডের জীবনে এক সম্পদ ছিল। শিকাগো বিদ্যালয় থেকে পড়াশোনা করে তিনি 1912 সালে ইংরেজি ভাষায় সম্মানের সঙ্গে ডিগ্রি পরীক্ষায় পাশ করেন এবং ইংরেজ ছাড়া দর্শন শাস্ত্রেও তার বিশেষ ব্যুৎপত্তি ছিল এবং 1917 সালে তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এশিয়া পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য হয়েছিলেন এবং আমেরিকায় ওমেন জিওগ্রাফার্স নামে যে আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছিল সেখানে শীর্ষস্থানীয় 4 জন মহিলা সদস্যের তিনি ছিলেন অন্যতমা। এই পত্রিকার অন্যতম সম্পাদিকা প্রতিনিধি গাট্রুড 1920 থেকে 1930 সাল পর্যন্ত এশিয়ার বিভিন্ন স্থানে ভ্রমণে আসেন, জাপান, কোরিয়া, ফিলিপিন্স, এবং সেখানে তিনি এশিয়া পত্রিকার পাতায় পাতায় এই প্রবন্ধগুলি তিনি লিখেছিলেন তার ভ্রমণ বৃত্তান্ত। এবং এই পর্বেই তিনি গ্রামকেন্দ্রিক ভারতবর্ষের জনজীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। 1926 সালে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার 5 পেরোয়া গ্রামে তিনি বসবাস শুরু করেছিলেন। এখানে তিনি একটি কুটির তৈরি করে বাস করতেন এবং সেই সময় গ্রামবাসীদের সংস্পর্শে আসেন, তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ পরিচয় লাভ করেন। অর্থাৎ মানুষের সাথে মিশতে গেলে সেখানকার সামাজিক ব্যবস্থা তাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে যুক্ত না হলে মানুষকে চেনা যায় না। গ্রামবাসীরা তাকে ডাক্তার ভেবে চিকিৎসার জন্য তার কাছে ছুটে যেতেন। তিনিও কলেরা, ম্যালেরিয়া প্রভৃতি রোগের ওষুধ আনিয়ে সেগুলো বিতরণের ব্যবস্থা করতেন। দেখুন, এখানে গিয়েও তার একটা সেবা মনোভাব। অভিজাত ঘরের মেয়ে হয়েও এই প্রতিকূল পরিবেশে থাকাটা তার কাছে এক সাধনা সম ছিল। এবং সেই প্রতিকূল পরিবেশটা কিরাম ছিল না, ভীষণ গরমেও মশা মাছির উপদ্রব সহ্য করতে হতো, গরম সহ্য করতে হতো, কিন্তু তা সত্ত্বেও তিনি এই জীবনটাকে বুঝবেন বলে থেকেছিলেন। তার নিজের ভাষাতে তিনি বলেছিলেন, inadvertently and without any qualifications, whatever I had become a doctor in the eyes of the villagers. If not a missionary, I must be a doctor, they said. They began coming to me for help, not only from my own village, but from all other villages round about. অর্থাৎ দূরবর্তী গ্রাম থেকেও মানুষ আসতেন তার কাছে চিকিৎসার জন্য। 1921 সালের শেষ দিকে গাট্রুড যখন ভারতবর্ষে আসেন তখন দেশ জুড়ে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ খিলাফত আন্দোলন চলছিল। এই সময় তিনি ভারতবর্ষের বহু বিখ্যাত ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন এবং গান্ধীজি ছাড়াও তৎকালীন খ্যাতমান রাজনৈতিক ব্যক্তিত্ব লালা লাজপত রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেহেরুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন। এবং রবীন্দ্র জীবনী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় তাঁর সম্পর্কে নিজের বইতে লিখেছিলেন যে বহু বৎসর পূর্বে আমেরিকার বিখ্যাত মাসিকপত্র এশিয়ার প্রতিনিধি রূপে মিস এমারসন ভারতে আসেন। সেই সময় তিনি শান্তিনিকেতনে আসিয়াছিলেন। কবির নির্দেশে জীবনী লেখক মিস এমারসনকে ভারত সম্বন্ধে তথ্যাদি সরবরাহ করেন। এই গাট্রুড সেনের যে স্বামী বিজ্ঞানী বসি সেন, তাকে ভগিনী নিবেদিতা জগদীশচন্দ্র বোসের সান্নিধ্যে নিয়ে আসেন সেই বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে, এবং পরবর্তীকালে তিনি বিবেকানন্দ ভাবধারায় ভাবিত হয়ে আলমোড়ায় ওই বিবেকানন্দ ল্যাবরেটরিটাও প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ যখন 1937 সালে গাট্রুডের স্বামী বিজ্ঞানী বসি সেনের আমন্ত্রণে আলমোড়ায় আসেন, তখন মিসেস গাট্রুড কবির অভ্যর্থনা এবং আরাম বিশ্রামের সর্বাধিক ব্যবস্থা করেছিলেন। কবি এখানে থাকাকালীন গাট্রুডের জন্মদিন উপলক্ষে নিজ হস্তে অঙ্কিত একটা ছবি উপহার দিয়েছিলেন। গাট্রুড সেই ছবি এবং কবির বসা বেতের আরাম চেয়ারখানি আমৃত্যু স্মৃতিচিহ্ন রূপে রেখেছিলেন। এই গাট্রুড এমারসনের স্বামী বশিষ্ঠর সেন, তার জন্ম 1887-তে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি স্বামীজির প্রথম মন্ত্র শিষ্য স্বামী সদানন্দের প্রিয় শিষ্য ছিলেন। তিনি নিজেকে বান্দার বান্দা বলতেন, কারণ স্বামীজির শিষ্য সদানন্দ স্বামীজিকে এতই ভালোবাসতেন, সে কথা আমরা বারবার স্মরণ করেছি যে সদানন্দের
বুটজুত এবং তাকে স্বয়ং কাঁধে করে স্বামীজি পরিব্রাজক অবস্থায় পার করে দিয়েছিলেন। এবং গুরুর শেষ অবস্থায় তিনি যে প্রাণ ঢালা সেবা করেছিলেন, সেই জন্যই তাঁর ভাই টাবু, বন্ধু বিভূতি ঘোষ এবং তাকে সদানন্দের কুকুর বলা হতো। বিজ্ঞান সাধনার ক্ষেত্রে তাঁর গুরু ছিলেন জগদীশচন্দ্র বোস অর্থাৎ বশী সেনের, এবং বশী সেন এই সদানন্দকে এতটাই সেবা করেছিলেন সেই জন্য তাকে সদানন্দের কুকুর বলা হতো। তিনি জগদীশচন্দ্রের অধীনে দীর্ঘ 12 বছর বশী সেন গবেষণা করেন। এরপর 1924 সালে বিবেকানন্দের নামে বিবেকানন্দ ল্যাবরেটরি স্থাপন করেন। তিনি স্বামীজির স্বনামধন্যা শিষ্যা ভগিনী নিবেদিতা এবং ভগিনী ক্রিস্টিনের ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত ছিলেন। শ্রী শ্রী মা এবং ঠাকুরের অধিকাংশ শিষ্যদের, সাক্ষাৎ শিষ্যদের আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। 1923 সালে মিস গাট্রুডের সাথে বিজ্ঞানী বশীশ্বরের প্রথম আলাপ হয় নিউ ইয়র্কে। 1927 মার্চ মাসে উত্তরপ্রদেশের পাঁচপেরোয়া গ্রাম থেকে তিনি কলকাতায় এলে কলকাতার আমেরিকান কনসালের মাধ্যমে জানতে পারেন বশী সেনের কলকাতায় থাকার কথা। তিনি স্বয়ং বশী সেনকে ফোন করেন এবং বশী সেন তাকে পরের দিন মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রণ জানান। বশী সেন ওই সময় উত্তর কলকাতার 8 নম্বর বোসপাড়া লেনের ছোট্ট রান্নাঘরে নিজের প্রতিষ্ঠিত বিবেকানন্দ ল্যাবরেটরির গবেষণা কর্মে রত ছিলেন। তার গৃহে এই সময় স্বামীজির প্রিয় শিষ্যা ভগিনী ক্রিস্টিন অসুস্থ অবস্থায় ছিলেন। বশী তাকে গর্ভধারিণী মায়ের মতন সেবা, শুশ্রূষা, শ্রদ্ধার সাথে করতেন। তিনি তাকে মা বলে ডাকতেন। বশী গাট্রুডকে তাঁর সামর্থ্য মতো দ্বীপ্রাহরিক ভোজে আপ্যায়িত করেন। এরপর বশী এবং ভগিনী ক্রিস্টিন তাকে আলমোড়ায় তাঁদের সঙ্গে গ্রীষ্মকালটা কাটানোর জন্যে আমন্ত্রণ জানান। পরবর্তীকালে গাট্রুড আগস্টে আলমোড়ায় উপস্থিত হন এবং তার সঙ্গে কিছুকাল অতিবাহিত করেন। এই সময় এখানে একদিন ভগিনী ক্রিস্টিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে বশী সেন তাঁর সেবা শুশ্রূষায় রত হন এবং গাট্রুড তিনিও তাকে সাহায্য করেন। এই আলমোড়াতে বসেই তার বিখ্যাত গ্রন্থ ভয়েসলেস ইন্ডিয়া লেখার কাজ সম্পন্ন হয়েছিল। কিছুদিন পর গাট্রুডের আমন্ত্রণে সিস্টার ক্রিস্টিন এবং বশী সেন এই পাঁচপেরোয়া গ্রামের নিকটবর্তী ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ মঠ দেখতে যান। মঠটি ছিল জঙ্গলের ভেতর বুদ্ধ শিষ্য শ্রেষ্ঠী অনাথ পিণ্ডের নির্মিত জেতুবনে, এবং এই ঐতিহাসিক স্থান কোশলের রাজধানী শ্রাবন্তীতে ছিল। এখানেই গাট্রুড তাঁদের থাকার ব্যবস্থা করেছিলেন। 1932 সালের নভেম্বর মাসে কলকাতায় বশী সেনের সঙ্গে গাট্রুড এমারসনের বিবাহ হয়। মাঝে মাঝে বশী সেন গবেষণার কাজে আমেরিকায় যেতেন। 1930 সালে ভগিনী ক্রিস্টিনের দেহত্যাগের সময় বশী সেন সেখানে উপস্থিত ছিলেন, আর গাট্রুড ভগিনী ক্রিস্টিনকে চির বিদায়ের শ্রেষ্ঠ শ্রদ্ধাটুকু জানিয়েছিলেন। অর্থাৎ বিজ্ঞানী বশী সেনের যোগ্য সহধর্মিণী ছিলেন এই গাট্রুড এমারসন। বিবাহের পর গাট্রুড আলমোড়াতেই স্থায়ীভাবে বসবাস করেন এবং বশী সেনের বিবেকানন্দ ল্যাবরেটরি কলকাতা থেকে আলমোড়ায় স্থায়ীভাবে নিয়ে যান। তিনি এশিয়া পত্রিকার লেখালেখি ছাড়াও এই গাট্রুড এমারসন কতগুলো বই লিখেছিলেন। ভয়েসলেস ইন্ডিয়া এবং সেই নীরব ভারত যেটির বাংলা, সেখানে ভারতবর্ষের দারিদ্র, অনাহার, বৈষম্য, কুসংস্কার এগুলিকে তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ যেগুলো নিয়ে ভারতবর্ষ নীরব হয়েছিল, ভারতবর্ষ কোনোদিনই তার এই দারিদ্রের ঝুলিকে বিশ্বের কাছে তুলে ধরেননি। দেখুন, এই বিদেশিনী তিনি কিন্তু এলেন এবং ভারতবর্ষকে চিনিয়ে দিয়ে গেলেন। ভারতবর্ষকে চেনা মানে তার দারিদ্র, অনাহার, বৈষম্য, কুসংস্কার সব কিছুকে চেনা। এবং এই বইটির ভূমিকা লিখেছিলেন বইটির আমেরিকান সংস্করণের ভূমিকা লিখেছিলেন নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক পার্ল এস বাক। অর্থাৎ এতটাই শ্রদ্ধা ছিল, এতটাই ভালোবাসা ছিল যে নোবেল লরিয়েটরাও ভূমিকা লিখে দিচ্ছেন। এবং তারপরে পেজেন্ট অফ ইন্ডিয়াজ হিস্ট্রি, যেটি 1948 সালে ওয়াট্টুমল ফাউন্ডেশন পুরস্কার লাভ করে, এটি পরবর্তীকালে দ্য স্টোরি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন নামে প্রকাশিত হয়। 1956 সালে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের সহযোগিতায় কালচারাল ইউনিটি অফ ইন্ডিয়া নামে আরেকটি বই প্রকাশ করেন এই ভারতপ্রেমী বিদুষী নারী।
স্বামী বিবেকানন্দ 1890, 1897 এবং 1898 সালে আলমোড়ায় আসেন। স্বামীজির পদধূলি ধন্য সেই আলমোড়াবাসের স্মৃতিকে স্মরণ করে তিনি স্বামী বিবেকানন্দ 3 ভিজিটস টু আলমোড়া নামে একটা চমৎকার বই লিখেছিলেন। এখানে স্বামীজির আলমোড়ায় আসা, আলমোড়ায় স্বামীজির বসবাস এবং আলমোড়ার প্রতি স্বামীজির আকর্ষণ এবং রূপমুগ্ধতার সুন্দর বর্ণনা এই বিদুষী নারী করেছেন। গাট্রুডের প্রাচ্যের মহান দেশ এই ভারতবর্ষের প্রতি আকর্ষণ ছিল। ভগ্নী ক্রিস্টিনের মাধ্যমে সেই আকর্ষণ আরও বাড়ে। বিজ্ঞানী বশিষ্ঠর সেন তাঁর স্বামীর মাধ্যমে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শাশ্বত রূপটি তিনি আরও সুন্দরভাবে হৃদয়ঙ্গম করেছিলেন এবং সেইটি তিনি বইয়ের পাতায় পাতায় লিখে গেছেন। গিভিং, টেকিং, বরোয়িং, অ্যাসিমিলেটিং, ক্রিয়েটিং ইন্ডিয়া হ্যাজ কাম টু বি হোয়াট সি ইজ, পারহ্যাপস দ্য মোস্ট প্রভোকেটিভ অ্যান্ড ফ্যাসিনেটিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই দেওয়া, ভারতবর্ষের মধ্যেই আদান প্রদান, সেটা কি বলছেন? ফ্যান্টাস্টিক ইন্ডিয়া। যে ভারতবর্ষ তার এই ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। আজকে আর দেওয়া নেওয়া নেই। আগেকার দিনেও সেই বিজয়া দশমীতে লোকের বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যাওয়া, কিন্তু আজকের ফ্ল্যাট কালচার বালিতে আর দেখতে পাওয়া যায় না। এই একীভূত হয়ে থাকা, এটা ভারতবর্ষের স্পিরিট সকলের সাথে। আজকে দেখুন, বাস্তবিক মরা পোড়ানোর সময় আর কাঁধে বয়ে নিয়ে যাওয়ার লোক নেই, ওই গাড়ি করে টাইম শর্ট। কিন্তু ওই যে শবদেহের সঙ্গে যে যাওয়া, বন্ধুর মতন তাকে বিদায়, চিরবিদায় দেওয়া, সেটিও আমরা করতে পারি না। রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজ 1939 সালে আলমোড়া এলে গাট্রুড এবং বশিষ্ঠর সেন তাকে খুব আদর যত্ন করেন এবং পরবর্তীকালে এই দ্য পেজেন্ট অফ ইন্ডিয়াজ হিস্ট্রি বইখানি পাঠান। বইটি সম্পর্কে মহারাজের তৎকালীন সেবক স্বামী শ্রদ্ধানন্দজি অতীতের স্মৃতিগ্রন্থে বলেছিলেন, বৌমা গাট্রুড সেন আলমোড়া থেকে তার নবপ্রকাশিত বইটি পাঠিয়ে দিয়েছেন। বিদেশি নানা পত্রিকায় তাহার উচ্ছ্বসিত প্রশংসা বাহির হইয়াছে। মহারাজজির খুব ভালো লাগিয়াছে। বৌমাকে আশীর্বাদ করিয়া পত্র দিলেন। অর্থাৎ তাকে তারা নিজের করে নিচ্ছেন বৌমা বলে। এবং পরবর্তীকালেও জওহরলাল নেহেরুর সাথে এই গাট্রুডের ঘনিষ্ঠ সম্বন্ধ হয়েছিল এবং গাট্রুডের সূত্রে বশিষ্ঠর সেনের সঙ্গেও নেহেরুর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দেশ স্বাধীন হওয়ার পর নেহেরু প্রধানমন্ত্রী হয়ে বেশ কয়েকবার আলমোড়া গিয়েছিলেন। নেহেরুর সহযোগিতায় সরকারি সাহায্যে বশি সেনের বিবেকানন্দ ল্যাবরেটরি দেশের শ্রেষ্ঠ কৃষি গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছিল এবং পরবর্তীকালের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও এই পরিবারের সাথে হৃদ্যতা রেখেছিলেন। এই রকম একটা হৃদ্যতার চিত্র পাওয়া যায় যে মনে পড়ছে একবার রানীক্ষেতে নতুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এলেন। সেন দম্পতিকে আগেই খবর পাঠিয়েছেন, দেখা করতে চাই। ভিড়ের মধ্যে বৃদ্ধ দম্পতি এলেন না। দেখা হলো দ্বীপ্রারোহিক ভোজে আর্মি মেশে। জড়িয়ে ধরলেন ইন্দু এবং বসিদা পরস্পরকে। অর্থাৎ ওই ইন্দিরা গান্ধীর সঙ্গে শ্রীমতী গাট্রুড সেন দেখা করলেন এবং সেই সময় গৃহভৃত্য কেশব ছিলেন। নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে অন্তরঙ্গতার চিহ্নস্বরূপ আজও অনেক ছবি বর্তমান রয়েছে। 1971 সালের 31শে আগস্ট বশি সেনের মৃত্যু হলে শ্রীমতী সেন স্বামীর নামাঙ্কিত প্রতিষ্ঠানের সম্মানিত পরামর্শদাত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। 1976 সালে ভারত সরকার গাট্রু এমারসন সেনকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। সেই বছরই নারী বর্ষ উপলক্ষে ভারতবর্ষের বিশিষ্ট কাজে এবং সেবায় বিদেশি মহিলা হিসাবে তিনি একটি বিশেষ পুরস্কার লাভ করেন। স্বামীজির শিষ্যা নিবেদিতার কথা মানুষ যতটা জানে, ক্রিস্টিনের কথা ততটা জানে না। তাই ক্রিস্টিনকে লেখা স্বামীজির বহু চিঠি তিনি তুলে দিয়েছিলেন এবং অমৃত পত্রিকায় ধারাবাহিকভাবে অপ্রকাশিত বিবেকানন্দ এবং উপেক্ষিতা ক্রিস্টিন প্রকাশিত হয়েছিল। এই সময় তিনি গাট্রু এমারসন সম্পর্কে সেইগুলো লিখেছিলেন শ্রীমতী প্রণতা দে। তিনি লিখছেন, হিন্দু ধর্ম সম্পর্কে তিনি গভীর জ্ঞানের অধিকারিণী। গল্পের মধ্যে শ্রীরামকৃষ্ণের গল্পের উদাহরণ দিয়ে আমাদের কত কথা বুঝিয়ে দিতেন। প্রতিদিন মালা জপ করতেন। এই জপমালা স্বামীজির কাছ থেকে পেয়েছিলেন মিসেস অলিবুল।
তারপর লেডি অফ স্যান্ডউইচ এবং তার কাছ থেকে মিসেস বসি সেন। পরে এই মালা তিনি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অক্লান্ত গবেষিকা মেরি লুই বার্কের হাতে তুলে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন আমেরিকান মহিলা পরম্পরায় মালাটি যেন থাকে। শ্রী মা বিষ্ণুপুরে বসি সেনের গড়দরজার বাড়িতে জয়রামবাটি থেকে কলকাতায় যাতায়াতের পথে বহুবার অবস্থান করেছিলেন। মা বসি সেনকে একদা বলেছিলেন, এই বাড়িতে অনেক পুণ্যাত্মা ব্যক্তি এসেছিলেন, বাড়িখানি রক্ষা করো। বসি সেন জীবনে প্রতিষ্ঠা লাভ করার পর মায়ের আদেশ ভোলেননি। শেষ সেনমশায়ের মৃত্যুর পর গাট্রু তার ইচ্ছা পালন করতে সচেষ্ট হন। তিনি শ্রী মায়ের নামে বসিবাবুর পৈতৃক ভিটেতে অর্থ ব্যয় করে একটি শিশুদের বিদ্যালয় স্থাপন করেন এবং দুঃখের বিষয় গাট্রু এমারসনের মৃত্যুর পর সেই স্কুল উঠে যায়। শুধুমাত্র স্মৃতিচিহ্ন হিসাবে মায়ের ব্যবহৃত কোঠা বাড়িটি সেখানে রয়েছে। বিজ্ঞানী বসি সেনের বিজ্ঞান সাধনায় সাফল্য লাভে ঠাকুর এবং মায়ের কৃপা ছাড়াও তার স্ত্রীর অবদান অসাধারণ। এ সম্পর্কে শ্রীমতী প্রণতা দে বলছেন, তার এই সাধনায় ও গবেষণা কার্যে তাকে শক্তি জুগিয়েছে, তাকে উদ্বুদ্ধ করেছে এবং আত্মবিশ্বাস জাগিয়েছে দুটি শক্তি। একদিকে শ্রী মা এবং ঠাকুরের প্রতি তার অচলা বিশ্বাস ভক্তি, অপরদিকে সুপণ্ডিত সুশিক্ষিতা সম্পাদিকা লেখিকা শ্রীমতী গাট্রুড এমারসন সেনের উৎসাহ। অর্থাৎ দুটি ত্রিবিধ শক্তি, একটা ভগবানের প্রতি ভক্তি আর একটা স্ত্রীর অপরিসীম উৎসাহ। ভগিনী নিবেদিতা এই প্রসঙ্গে বলেছিলেন, একটা পুরুষ সের অগ্রগতি উন্নতি নির্ভর করে একটা নারীর ত্যাগ তপস্যা এবং মহানুভবতার ওপর। নারীর ত্যাগ তপস্যার শক্তিতেই পুরুষ গড়িয়ান হয়, পুরুষ বলিয়ান হয়। নারী যদি তাকে বেঁধে না রেখে মুক্ত করে দেয়, সেই পথে এগিয়ে যেতে সাহায্য করে, তাহলে সেই পুরুষ মুক্ত মনে বন্ধনে আবদ্ধ না হয়ে এগিয়ে যেতে পারে। সেজন্য বিজ্ঞানী বসি সেন সেই সম্পর্কে এই একই কথা প্রযোজ্য এবং তার জীবনে সেটি লাভ হয়েছিল। পরবর্তীকালে সর্বজন ঐতিহাসিক এবং গবেষক শ্রী নিতাই নাগ, যিনি বাঁকুড়ায় অবস্থিত থাকেন বা অবস্থান করেন, তিনি এই অসামান্য সমস্ত তথ্য উল্লেখ করেছেন। বিজ্ঞানী বসি সেন এবং গাট্রু এমারসন সেন নিঃসন্তান ছিলেন। আজও নিঃসন্তান দম্পতিকে সমাজ একটু হেয় চোখে দেখে, বলে কে তাদের দেখবে? ভগবান তাদের দেখেন, ভগবান তাদের রক্ষা করেন। এবং বিজ্ঞানানন্দজি মহারাজ স্বয়ং বলেছেন, তাদের কর্মই তাদের সন্তান রূপে চিরকাল জগতে স্থায়ী হয়। সন্তান হলো আর তার মধ্যে শুধুমাত্র বংশধারার চিহ্নটি রইল, সেটি বড় কথা নয়। এই সন্তানের জন্য মানুষ সব দিয়ে ফেলে, ভালো কাজটা করার আর সময়টুকু তাই সে পায় না। সেই জন্য এরাও নিঃসন্তান ছিলেন, কিন্তু নির্বান্ধব ছিলেন না। গৃহভৃত্য কেশব থেকে দেশের প্রধানমন্ত্রী এই সেন দম্পতির গুণমুগ্ধ ছিলেন। প্রবোধ কুমার সান্যাল তার দেবতাত্মা হিমালয় এবং উমাপ্রসাদ হিমালয় ভ্রমণ কাহিনীতে এই দম্পতির আলমোড়া স্থিত কুন্দন হাউসে আতিথ্য গ্রহণ করার সময় বসি সেনের অমায়িক ব্যবহার এবং মিসেস সেনের আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রশংসা করেছেন তাদের বইতে। 1971 সালে স্বামী বসি সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তিনি আলমোড়া ছেড়ে আর স্বদেশে ফিরে আসেননি গাট্রু এমারসন সেন। তিনি ভারতকে ভালোবেসে স্বদেশ করে নিয়েছিলেন এবং আলমোড়ার মিউনিসিপ্যাল পার্কের সামনে তিনি ক্লক টাওয়ার নির্মাণের ব্যবস্থা করেছিলেন। এছাড়া স্বামীজি স্মরণে বিবেকানন্দ মেমোরিয়াল হল তৈরির কাজ সম্পূর্ণ করেছিলেন। স্বামীজি পরিব্রাজক অবস্থায় যখন আলমোড়ায় আসেন, তখন ক্লান্ত ক্ষুধার্ত তৃষিত হয়ে তিনি মূর্ছিত যান। সে সময় এক মুসলমান চাষি তাকে নিজের ক্ষেতের একটা শশা খাইয়ে সুস্থ করে তুলেছিলেন। সেই স্থানটিকে স্বামীজির স্মৃতিতে তিনি মেমোরিয়াল হল নির্মিত করেছিলেন। স্বামীজির দেহাবসানের পর তাঁর স্মৃতিতে গাট্রু এমারসন সেন জীবনের অবশিষ্ট কাল কাটিয়েছিলেন। প্রত্যহ সকালে পুজোর ঘরে নিজের ধ্যান উপাসনার পর তিনি বসি সেনের কণ্ঠস্বর রেকর্ড করার টেপ চালিয়ে দিতেন, যেখানে ভেসে আসত তাঁর স্বরতরঙ্গ ওং হ্রিং ঋতং, তারপরে তমচল গুণগুণঢ্য, তারপরে সর্বশেষে রামকৃষ্ণায় নমঃ। 1982 সালে 92 বছর বয়সে
এই ভারতপ্রেমী বিদুষী নারী 21শে নভেম্বর চলে যান শ্রী শ্রী মায়ের কোলে। কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যকে ভালোবেসে ঠাকুরমা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বামীর বিজ্ঞান সাধনার অন্যতম সহযোগিনী হয়ে মানুষের কাছে সেই পরিচয়টি দিয়ে গেলেন। স্বামীর প্রতি কত ভালোবাসা থাকলে, স্বামীর প্রতি কত ত্যাগ তপস্যা সেবা থাকলে সেই ধ্যান জপের পর স্বামীর কণ্ঠস্বরে ঈশ্বরের বন্দনা শোনেন। সেখানেই তো তার প্রার্থনার শক্তি, সেখানেই তো অনুভব। আমরা কজন এই নতুনভাবে ভাবতে পারি আমাদের সেই প্রচলিত ঢং, সেই প্রচলিত ঘণ্টা, সেই প্রচলিত পূজা, কিন্তু এরাও পুজো করছেন, ধ্যান জপ করছেন, আবার স্বামীর চিরসঙ্গিনী হয়ে তার কণ্ঠস্বর রেকর্ডেড করে রেখে সেখানেও ঈশ্বরের বন্দনা, অর্থাৎ কোথাও যেন এক সুরে বাজছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সেই জন্য শ্রী মা বশী সেনের গুরু সদানন্দ স্বামী এবং ভগিনী ক্রিশ্চিনের পবিত্র দেহভস্য আর ঠাকুর মা স্বামীজি সকলের ফটো নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই আলমোড়ার কুন্দন হাউসে তিনি ছিলেন। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটেছিল এই কুন্দন হাউসে। বিজ্ঞানী বশী সেনের বিজ্ঞান চর্চা, বিবেকানন্দ ল্যাবরেটরি, তাঁর স্ত্রীর লেখনী, সংস্কৃতি, আর তার বৃত্তে কেন্দ্রে ছিল ঠাকুরমা স্বামীজি, শিষ্য সদানন্দ, ভগিনী ক্রিশ্চিন। অর্থাৎ ভারতবর্ষের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে যিনি ভালোবাসেন তিনি ভেতরে ভেতরে ট্রান্সফর্মড হয়ে যান। তিনি ভেতরে ভেতরে সেই নারীতে পরিণত হন যেখানে তিনি ঈশ্বর শ্রীচরণেষু হয়েই থাকতে পারেন। এবং ঈশ্বর শ্রীচরণেষু এই বিদুষী নারী গাট্রু এমার্সন সেন নিঃসন্তান হয়েও মানুষের কাছে বুঝিয়ে দিয়ে গেলেন ঠাকুরের কত কি আছে, ঈশ্বরের কত কি আছে তা যেমন বলা যায় না। ঠাকুর যেটি বারবার বলতেন সেটি যেন তার জীবনের চলমানতার মধ্যে দিয়ে, প্রবহমানতার গতির মধ্যে দিয়ে স্মরণ করিয়ে দিলেন। আর আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় নতুন আলোকে ভাবতে শেখালেন। বিদেশিনী হয়েও ভারতবর্ষকে যেভাবে এরা ভালোবাসলেন, আমরা সত্যি সত্যি ভারতবর্ষকে সেইভাবে ভালোবাসি কিনা। ভারতবর্ষের বলতে আমরা ইট, কাঠ, পাথর, মাটি এটি বুঝি না, সত্যি সত্যি আমাদের জীবন্ত মা ভারতবর্ষকে অনুভব করি। তবেই বোধহয় এই স্বাধীনতার ৭৫ বৎসর ব্যাপী উৎসব আতিশয্য পতাকা উত্তোলন নয়, হৃদয়ে সেই ভারতবর্ষের রঙিন পতাকা উত্তোলন, যে পতাকার মধ্যে রয়েছে ঈশ্বর ভক্তি, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে ধরে রাখার এক নিরলস নীরব সাধনা। এদের কথা কোনো বক্তৃতার মঞ্চে আলোচিত হয় না, কোনোভাবেই এদের জীবনের ১৫০ বছর ১০০ বছর কোথাও ডেডিকেটেড হয় না। তাই ভাবলাম সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই অনুধ্যানের মাধ্যমে এদের কথা মানুষ জানুক, বুঝতে শিখুক ভালোবাসা কারে কয়, দেশকে ভালোবাসা, জগৎকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, এবং সর্বোপরি ওই স্বামীরূপ ভগবানের মধ্যে দিয়ে সেই ভালোবাসা সেবা কতটা নিষ্ঠার সাথে করা যায়। নমস্কার, ধন্যবাদ।